একজন এখন হিন্দু ক্যান্ডিডেট ইয়ে থেকে খুলনা না কোন জায়গা থেকে একটা হিন্দু ক্যান্ডিডেট হয়েছে। তো জামাত ইজ নট ইসলাম। জামাত হইলো একটা শয়তানের মানে একটা কারখানা। ওখানে তারা শয়তানে বানাইছে জামাত ইসলাম। হ্যাঁ, শয়তানি ইসলাম হলো জামাত ইসলাম, রাইট? এইটার মধ্যে কোনো দ্বিধা নাই। আজকে না, তাদের আজীবন কর্মকাণ্ডে তারা বলে যে তারা আপনার একবারে মানে ধর্মের মানে তারা আর কি দে রিপ্রেজেন্ট ইসলামিজম। সম্পর্কে একটা কথা বলি, আমরা তো ওই যে বলি না জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করে, এটা কোনো সময় করে নাই, তারা কোনো সময় করে নাই। পাকিস্তান আমলেও করে নাই। পাকিস্তান এখন তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনারা জানেন 1953 সালে এই মওদুদি যখন জীবিত ছিল, সে কাদিয়ানিদের বিরুদ্ধে একটা দাঙ্গা সৃষ্টি করছিল। সেই দাঙ্গায় 3 লক্ষাধিক কাদিয়ানিকে তারা হত্যা করছে। এই মওদুদির কিন্তু ফাঁসির আদেশ হয়েছিল। সৌদি আরবের হস্তক্ষেপে তার ফাঁসির আদেশটা হয়নি। তো জামাতের ব্যাপারে মানে তাদের ইসলামের ব্যাপারে একটা কাহিনী, ছোট্ট একটা গল্প বলি, সত্য গল্প। জামাতের একজন মানে বড় নেতা ছিলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এক সময়, উনি মারা গেছেন, হান্নান শাহ নামে, মানে সচিবও ছিলেন। উনি একদিন ওনার সমলেভেলের একজনকে আর কি উনি প্রস্তাব করলেন, দাদা আপনিও আমাদের সাথে আসেন। ওই ভদ্রলোক একসময় কেয়ারটেকার গভর্নমেন্টেরও মানে একজন মেম্বার ছিলেন। তো আপনিও তো আমাদের সাথে আসেন, আমরা করি। বললো যে ভাই, আমি তো এই জন্ম থেকে এই পর্যন্ত নামাজ পড়ি নাই, তো আমি আপনাদের সাথে কিভাবে যাব? সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমার আরেকটা অভ্যাস আছে, সন্ধ্যার পরে আমি একটু পান টান করি। সেটাও আপনার ব্যাপার। আপনার তাহলে জামাত ইসলাম হইতে হলে নামাজ পড়া লাগবে না। আপনি যদি মদ খান সেটাও কোনো সমস্যা না। আপনি তাদের সাথে যেভাবে ওই দেখছেন না, একজন হিন্দু ক্যান্ডিডেট হয়েছে তাদের লোকগুলো, এই যে আজকে ছাত্রলীগের কে আপনি বদনাম শুনেন, এই ছাত্রলীগকে আজকে বদনামের ভাগিদার কে করছে? এই যে এই ছেলেটা কায়েম, এখন যে ডাকসুর বিপি, এখন সেও তো ছাত্রলীগকে রিপ্রেজেন্ট করছে। তারপরে আরো যে কয়জন আছে আর কি, এখন যারা ছাত্রলীগের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সেক্রেটারি, প্রেসিডেন্ট, এরা তো ছাত্রলীগের ওই হেলমেট বাহিনী, এরাই বেশি আপনার খুবই বেশি মানে আওয়ামী লীগের ছিল। এরা তো বেশি বেশি আওয়ামী লীগের ছিল। তো এরা তো মুনাফিক, এদের কোনো নৈতিক ব্যাপার নাই। এরা মনে করে যে ওই যে আওয়ামী লীগের মধ্যে ঢুকছে, এটা হইলো তাদের একটা পলিসি, এবং পলিসির কারণে আওয়ামী লীগের শেষ করে দিতে হবে, বদনাম করতে হবে, এটাই তাদের সাফল্য। তো সুতরাং মানে জামাতকে এখানে বলে লাভ নাই। এবারে যে আপনার এই বিএনপি ওয়ালারা প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনি মানে পাড়ায় পাড়ায় যেখানে আওয়ামী লীগের নামগন্ধ আছে, সেখানে তারা মানুষের ঘর বাড়ি লুট করছে, ঘর বাড়ি ভাঙছে, মানুষকে আপনার অত্যাচার করছে। এবং এখন এমন একটা বিরক্ত হয়ে গেছে, আগে মনে করুন যে চাঁদাবাজিতে কোনো সময় মানে সবসময় বন্ধ ছিল, নট দ্যাট। এখন হকারের কাছে আগে একজন যাইতো মানে চাঁদা আনার জন্য, এখন যায় মানে যুব দল যায় একবার, ছাত্র দল যায় একবার, শ্রমিক দল যায় একবার, কয়বার চাঁদা দিব। আমার কাছে সিলেটের এক ভদ্রলোক, উনি আমার খুবই ঘনিষ্ঠ লোক, মানে বিএনপির লোক, উনি বলছে যে আমি মাসে 1 লাখ টাকা চাঁদা দিয়েও আমার ব্যবসা টিকে পারি না। কি জন্য, কি গজব উঠলো আমাদের উপর? তো এটা শুধু একটা কাহিনী না, সারা দেশের কাহিনী এটা। আরেকটা বিষয় আছে, আরেকটি বিষয় আমি প্রশ্ন করতে চাই তানভীর হায়দার, যে দেখুন আমরা শুরু থেকেই শুনে আসছিলাম যে ডক্টর ইউনূস সরকার কোনো নির্বাচন দিবে না, তিনি কোনো নির্বাচন দেওয়ার জন্য আসেন নাই। এখন আমরা দেখছি যে এনসিপি ওয়ালারা তারা নির্বাচন কমিশনে গেছে যে এই খালেদা জিয়ার শারীরিক অবস্থা এরকম, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। হ্যাঁ, একেবারে তফসিল ঘোষণা করা হবে কি হবে না অনিশ্চিত। মানে কি তারা কি পুরোটাই এখন মানে নির্বাচন বানচালের একটা উপলক্ষ খুঁজে পেয়েছে? সুলতানা আপা, আপনার মনে আছে কিনা, আমি হয়তো আপনার সাথে প্রথম যেদিন টক শো করি বা তারপরও আমি যে কোনো টক শোতে আমি বলেছিলাম যে বাংলাদেশে ইউনূস যে কর্মটি সাধন করতে আসছে সে শুধু ওই কাজটি করবে, আর বাকি যা করবে সবই হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের একটি নাট্যমঞ্চ, এবং এই নাট্যমঞ্চতে যারা যারা অভিনয় করা দরকার সে তাদেরকে তো অভিনয় করাবে। খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের কি সম্পর্ক? যদি প্রশ্ন করি যে নির্বাচন যদি আপনারা দিতেই চান, তাহলে খালেদা জিয়ার অসুস্থতা বা খালেদা জিয়া যে বাঁচবে এই গ্যারান্টি কি আপনাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছে কোথাও লিখিত? এখন জামাত তো হচ্ছে জান্নাতের দল, এখন জান্নাতের তো সব খোঁজখবর জামাতের কাছে থাকে।
এখন জান্নাত থেকে কি এই ধরনের কোনো বয়ান আসছে কিনা যে এই মুহূর্তে খালেদা জিয়ার জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই, তিনি বাংলাদেশেই থাকবেন, তাহলে নির্বাচনটি করে ফেলেন, বা তিনি জান্নাতে চলে আসবেন, নির্বাচন বন্ধ করে দেন, এই ধরনের খোঁজখবর তো জান্নাত থেকে আসে নাই। এনসিপি আপনারা দেখেছেন যে অতি সম্প্রতি গতকালকেই তো নির্বাচন কমিশনে গিয়েছে এবং তারা গিয়ে বলেছে যে দেশের রাজনীতি স্থিতিশীল পরিবেশ না আসা পর্যন্ত নির্বাচন তফসিল তো ঠিক হবে না। বিগত 15 মাসে স্থিতিশীল শব্দটা কি বাংলাদেশের সাথে আসলে মানানসই? যে একটি দিনের জন্য বাংলাদেশ কি স্থিতিশীল ছিল? এখন এই স্থিতিশীল পরিবেশ কবে আসবে সেটা তো এখন বিগ কোশ্চেন। আপনারা আরো দেখেছেন যে বাংলাদেশ কংগ্রেস পার্টি নামে একজন কংগ্রেস পার্টির একজন মহাসচিব, তিনি কি হাইকোর্টে রিট করে দিয়েছেন এবং রিটে তিনি কি বলেছেন? রিটে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে ডিসিরা যাতে রিটার্নিং অফিসার না হয় এবং ডিসিদের পরিবর্তে, তাহলে তো এটা আগের মতোই নির্বাচন হবে, এখন ডিসিদের পরিবর্তে যাতে নির্বাচনী রিটার্নিং অফিসার অন্য কাউকে দেওয়া হয়। এখন এই যে, এবং ইতিমধ্যে ইউনূস সরকার কিন্তু আপনারা দেখেছেন লটারি দিয়ে ডিসি এসপি তারা নিয়োগ করেছে, বাংলা সারা দেশে 64 জেলায় ডিসি এবং এসপি লটারির মাধ্যমে নিয়োগ দিয়েছে। কারণ আমি আসলে মানে তাদের এই অবস্থা দেখে বলতে হয় যে তারা আসলে নিজের আর একটা লটারি দিয়ে দিলে পারে, মানে বিএনপি, জামাত, এনসিপি সকলের কাছ থেকে নাম নিয়ে লটারি দিয়ে ধরেন সবাই আসনে নাম দিবে, আসনে 5 জন যত রাজনৈতিক দল এখন আছে, নির্বাচনের দরকার নেই, যে একবারে 1 নম্বর আসন থেকে 300 নম্বর আসনে লটারি হবে, যার নাম লটারি উঠে সে এমপি। তারপর ওঠার পরে যে দল নাম দিবে, ধরেন বিএনপি নাম দিল একজনের, জামাত নাম দিবে একজনের, এনসিপি নাম দিবে একজন, এরকম 5 জন যারা নির্বাচনে আসবে সবাই তাদের দলের শীর্ষ নেতার নাম দিবে, দেওয়ার পরে লটারিতে যার নাম আসবে সে প্রধানমন্ত্রী এবং ইউনূস রাষ্ট্রপতি। এইভাবে একটা লটারি করে দিলেই তো পারে জাতির সাথে, যেহেতু বাংলাদেশ এখন লটারির উপরে চলছে, তাই না? তো বাংলাদেশে যেহেতু এখন কোনো নিয়ম নীতি নাই, কোনো আইন মানে কোনো কিছুর নাই, অবৈধ অসাংবিধানিক এই সরকার, যাকে এপিলেট ডিভিশন বলে এই সরকারটি বৈধ, এই সরকারের আবার এক ধাপ এগিয়ে অ্যাটর্নি জেনারেল বলে এই সরকারের কর্মকাণ্ড আগামী সংসদ থেকে কোনো কিছুর নিতে হবে না, রেটিফাই করাতে হবে না, তারা যা করে সব বৈধ, তারা যা করে সব জায়েজ। মানে যার জন্ম ইলিগাল, যার কাজ কারবার ইলিগাল, তাকে আবার বৈধতা দিচ্ছে এই মক আদালত। বাংলাদেশে তো এখন সব জায়েজ, এখন কোনো কিছু না জায়েজ বলতে কোনো শব্দ নাই, এখন সুদ জায়েজ, হত্যা জায়েজ। সত্যি বেগম জিয়ার প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধা থাকে, তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনটি দেওয়া উচিত, তাতে বেগম জিয়া বেঁচে থাকুন আর না থাকুন। কারণ বেগম জিয়া তাকে নির্বাচন চেয়েছিলেন, যদি তার প্রতি শ্রদ্ধা থাকে তাহলে তো নির্বাচন দেওয়া উচিত। এই নির্বাচন নিয়ে তারা টালবানা কেন করছে? বেগম জিয়া নির্বাচন চেয়েছিলেন, এটা বেগম জিয়া চেয়েছিলেন, কিন্তু বাকিরা কি চেয়েছে? যেমন এনসিপির হচ্ছে আপনার ওই যে হাসনাত আব্দুল্লাহ, সে এসে বলছে যে শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত যাতে বেগম জিয়া বেঁচে থাকেন। এখন শেখ হাসিনার ফাঁসি আদৌ হবে কিনা এবং শেখ হাসিনাকে ফাঁসি বেগম জিয়া দেখে যেতে পারবেন কিনা না, আমি আজকে বলতে চাই যে হাসনাত আব্দুল্লাহর এই কথার পরিপ্রেক্ষিতে কি আল্লাহ পাক আরেকটু রাজি খুশি বেগম জিয়াকে একটু ডেকে নিয়ে গেলেন তার কাছে, যে তোমার ফাঁসি দেখার দরকার নাই, তুমি নিজে স্বয়ং চলে এসো আমাদের কাছে। এখন ফাঁসি কাঠটাকে দেখে এই দেশ কার ফাঁসি কখন দেখবে, ফাঁসি আদৌ হবে কিনা কারোর, এই জিনিসগুলো তো এখন $1 মিলিয়ন কোশ্চেন। এবং শেখ হাসিনা আপনার জানেন সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে আমাকে ফাঁসিতে ঝুলাবা, কার দড়ি কত শক্ত সেটা আমি দেখতে চাই, সাহস থাকলে প্লেন পাঠাও, আমি আসি, কে কাকে ঝুলায় সেটা আমি দেখবো। তো বাংলাদেশের রাজনীতিতে আমাদের আসলে দেখা শেষ, এখন হচ্ছে কি হিসাব মিলানোর পালা, এখন দেখি হিসাব কোন দিকে যায়। আমাদের সঙ্গে এর মধ্যে জয়েন করেছেন তাজুল ইমাম বনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা প্রায় শেষের দিকে, তারপরেও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে এবং তারেক রহমান যেহেতু দেশে ফিরছেন না, নেতা কর্মীদের মধ্যে কিন্তু খুবই একটা ডিমোরালাইজড অবস্থা বিরাজ করছে। তার উপরে আমি শুনতে পাচ্ছি সেখানে বিএনপির ভেতরে একটা ভাঙনের সুরও শুনতে পাচ্ছি। তাজুল ইমাম বনি, আপনার কাছে কি মনে হয় বিএনপি কি তার ঐক্য ধরে রাখতে পারবে? ধন্যবাদ আপা, এবং ধন্যবাদ আমাদের আজকের যে আলোচক রয়েছেন সকলকে, এবং আজকের এই টক শোর যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ।
আমি ছোট করে যেটা বুঝি, আমার বুদ্ধিশুদ্ধি এত বড় না, তবে খুব সাধারণভাবে যেটা বুঝি যে কারণ হায়াত মউত আল্লাহর হাতে, আর যে অবস্থায় খালেদা জিয়া আছেন, আমি যেসব খবরগুলি পাচ্ছি, আর আমি যেহেতু মেডিকেল লাইনে এখানে আছি, তো উনি ফিরে আসবেন বলে মনে হয় না, নাম্বার ওয়ান। কারণ যখন একটা লোককে এইভাবে কিছুদিন ভেন্টিলেশনে রাখা হয়, ভেন্টিলেশনে রাখার মানেটাই হলো উনার কৃত্রিম ভাবে উনাকে বাঁচিয়ে রাখা। তো কৃত্রিম ভাবে কতটুকু উনি বেঁচে আছেন, ওনার লাংস কাজ করতেছে কিনা, এখন এইটা, কারণ আমি আমার আত্মীয় স্বজন, আমার খুব শ্রদ্ধেয় আমার চাচিকে দেখেছি, উনি প্রায় 30 দিনের মতন ভেন্টিলেশনে ছিলেন। তো ওনাদের তো টাকা পয়সার অভাব নাই, 30 দিন রাখুক আর আরো বেশি দিন রাখুক, কিন্তু এইখান থেকে মানুষ সাধারণত আর ফিরে আসে না। এখান থেকে আমার যেটা মনে হয় উনি একদম শেষ আর কি। তো এটা লন্ডনেই যাক আর আমেরিকাতে যাক, আর এটা ওই পাবনার ওই মেন্টাল হাসপাতালে যাক, তো এখান থেকে ফিরে আসাটা খুব একটা ইতিহাস নেই যখন মানুষ ভেন্টিলেশনে থাকবে। ভেন্টিলেশনটা কৃত্রিম ভাবে ওনাকে বাঁচিয়ে রাখা। অসংখ্য মানুষ ভেন্টিলেশন থেকে ফেরত আসে, সেই নজিরও আছে। হ্যাঁ, কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থা যেরকম, তাতে তিনি কতটা ফিরবেন সেটা আপনি বলতে পারেন। যাই হোক, আমি যেটা আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে বিএনপি ভাঙনের কবলে পড়ছে কিনা। হ্যাঁ, আর এইটা একটা ব্যাপার, কারণ যেহেতু এতদিন আমরা মনে করেছিলাম তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসছেন আজকে না কালকে, কালকে না পরশু, যেহেতু মায়ের অবস্থা খুব খারাপ ছিল, এই মুহূর্তে উনি বাংলাদেশে যদি ফিরে আসতেন, বাংলাদেশে যদি থাকতেন, তাহলে হয়তো বাংলাদেশের বিএনপি একটা উজ্জীবিত হতো তাকে দেখে। কিন্তু উনি তো ফিরে আসতে পারতেছেন না, এটা যেহেতু উনি ফিরে আসতে পারতেছেন না, উনি যার জন্য ওনাকে লন্ডনে নেওয়া হচ্ছে, খালেদা জিয়াকে। আর বিএনপির অবস্থা এখন এমন একটা হয়ে গেছে যে এটা লেজে গোবরের অবস্থা, এবং এই বিএনপিকে কন্ট্রোল করার মতন কেউ নেই। তবে এখন সুবিধাবাদী বিএনপি যারা আছে তারা চাইছে যে তারেক জিয়া যেন না আসে, আর মাইনাসের দিকে তো অলরেডি আপনার খালেদা জিয়া। তো এটা একটা ভাঙ্গনের পূর্বাভাস, এবং যেভাবে অবস্থা হচ্ছে, তো এবং একটা জিনিস আগে দেখতাম যেটা 1-11 সময় -2 ফর্মুলা ছিল, এখন -4 ফর্মুলা হয়ে গেছে।